আজকে আমরা ১৯ শতকের কৃষি বিপ্লব নিয়ে কথা বলবো। এটা এমন একটা পরিবর্তন যা শুধু চাষবাসের পদ্ধতিই পাল্টে দেয়নি, বরং মানুষের কাজ করার পুরো ধারণাটাই একেবারে বদলে দিয়েছিল। এটা শুধু একটা ইতিহাসের ঘটনা না, এটা হলো মানুষ আর প্রযুক্তির সম্পর্কের এক দারুণ গল্প। চলুন এই অসাধারণ পরিবর্তনের মূল ব্যাপারগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। একবার ভাবুন তো, মেশিন আসার আগে ব্যাপারটা ঠিক কেমন ছিল? এই কথাটা শুনলেই তখনকার কঠিন বাস্তবতার একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। মানে, এটা ছিল এক অন্তহীন শারীরিক খাটুনির যুগ। ভুট্টা তোলার মতো সাধারণ কাজগুলো ছিল ভীষণ কষ্টকর, যা কৃষকদের দিনের পর দিন করতে হতো। আর এটাই ছিল তখনকার স্বাভাবিক জীবন, যেখান থেকে এই বিশাল পরিবর্তনের শুরুটা হয়েছিল। আর এখানেই আসল মজাটা। সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হাতে চালানো ক্র্যাডেল দিয়ে একজন কৃষক দিনে বড়জোর ২ থেকে ৩ একর জমির ফসল কাটতে পারতেন, কিন্তু একটা রিপার মেশিন দিয়ে সেই একই মানুষ দিনে ১২ একর পর্যন্ত ফসল তুলতে পারতেন। ভাবা যায়? এই অসম্ভব পার্থক্যটাই ছিল বিপ্লবের আসল ইঞ্জিন, মানুষের শারীরিক সীমাবদ্ধতাকে যন্ত্রের শক্তি দিয়ে হারানো। তো চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব মেশিন আসার আগে চাষাবাদের চ্যালেঞ্জগুলো ঠিক কতটা বড় ছিল। এটাকে ফসল কাটার অত্যাচার বলা হতো, কারণ কৃষকরা তখন প্রকৃতি আর সময়ের কাছে পুরোপুরি বন্দী ছিলেন। আসল চ্যালেঞ্জটা ছিল কিন্তু সময়ের। গম পেকে যাওয়ার পর সেটা নষ্ট হওয়ার আগে কাটার জন্য কৃষকদের হাতে সময় থাকত মাত্র ২ সপ্তাহ। এই ছোট্ট সময়ের মধ্যে ফসল তুলতে প্রচুর শ্রমিকের দরকার হতো। এই সময়সীমাটাই ঠিক করে দিত যে একটা খামার কতটা বড় হতে পারে। কত জমি আছে সেটা বড় কথা ছিল না। শুধু যে সময়ের চাপ ছিল তা কিন্তু না, আর একটা বিশাল সমস্যা ছিল স্বয়ং মাটি। বিশেষ করে আমেরিকার মিডওয়েস্টের প্রেরি অঞ্চলের মাটি ছিল ভীষণ শক্ত, আর এর শিকড়ের জাল ছিল খুবই ঘন। তখনকার লোহার লাঙল দিয়ে এই মাটি ভাঙা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। এর জন্য লাগত ৬টা ষাঁড়ের একটা দল আর বেশ কয়েকজন মানুষ, যা ছিল অনেক খরচ আর সময়ের ব্যাপার। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। যখন টেকনোলজি এগিয়ে এলো, তখন এই সব সমস্যার সমাধানও আসতে শুরু করল। লোহা আর ইস্পাতের তৈরি নতুন সব মেশিন একই সাথে শ্রম আর জমির এই দুটো সমস্যারই সমাধান নিয়ে এলো। ১০,০০০ সংখ্যাটা কিসের, তাই না? ১৮৫০-এর দশকের মধ্যে জন ডিয়ারের ফ্যাক্টরি প্রতি বছর ১০,০০০টা ইস্পাতের লাঙল তৈরি করছিল। মানে, এটা শুধু একটা দুটো নতুন আবিষ্কার ছিল না, এটা ছিল একটা বিশাল সমস্যার একটা ব্যাপক সমাধান, যা প্রেরির শক্ত মাটিকে চাষের জন্য তৈরি করে দিয়েছিল। তাহলে এই যে যুগান্তকারী মেশিনটা, ম্যাককর্মিক রিপার, এটা কিভাবে কাজ করত? ভাবলে অবাক হতে হয়। কয়েকটা সহজ যন্ত্রাংশ দিয়ে পুরো ব্যাপারটা হতো। একটা ডিভাইডার কাটার জন্য ফসলটাকে আলাদা করত, একটা রিল সেটাকে কাটার বারের দিকে ঠেলে দিত, আর কাটার বারটা ফসল কেটে সোজা প্ল্যাটফর্মে জমা করত। মানুষের অনেকগুলো কাজকে একটা মাত্র যান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার কি দারুণ একটা উদাহরণ। তবে এই আবিষ্কারগুলো কিন্তু একদিনে হয়নি। এর পেছনে একটা দারুণ প্রতিযোগিতা আর দারুণ সব বিজনেস স্ট্র্যাটেজির গল্প আছে। ওবেদ হাসি আর সাইরাস ম্যাককর্মিকের মধ্যে বেশ টক্কর চলত। কিন্তু ম্যাককর্মিকের সবচেয়ে বড় চাল ছিল তার কারখানা শিকাগোতে নিয়ে আসা। এই এক সিদ্ধান্তে তিনি তার প্রধান বাজারের একেবারে কাছে চলে গিয়েছিলেন। এতক্ষণ তো আমরা টেকনোলজির কথা বললাম, কিন্তু এর আসল প্রভাবটা কী ছিল সেটা বুঝতে হলে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে। আর সংখ্যা কিন্তু কখনো মিথ্যে বলে না। চলুন দেখি প্রোডাক্টিভিটি ঠিক কতটা বেড়েছিল। এই স্লাইডের তথ্যটা দেখুন, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ১৮৩০ সালে ১ বুশেল গম ফলাতে লাগত ৩ ঘণ্টারও বেশি। আর মাত্র ৬০ বছর পর ১৮৯৪-এ সেই একই কাজ করতে সময় লাগত মাত্র ১০ মিনিট। এটা ছিল মানুষের সময় আর শ্রমের এক অবিশ্বাস্য মুক্তি। আর এই বার চার্টটা দেখলে পরিবর্তনটা আরও সহজে বোঝা যায়। এখানে ফসল কাটার আগের কাজগুলো, যেমন জমি তৈরি বা বীজ বোনার জন্য যে সময় লাগত, সেটা দেখানো হয়েছে। দেখুন, ১৮৪০ থেকে ১৮৬০ সালের মধ্যে যেখানে একর প্রতি প্রায় ৩৫ ঘণ্টা লাগত, ১৯০০ সালের দিকে সেটা কমে ১৫ ঘণ্টায় নেমে আসে। মানে, অর্ধেকেরও বেশি খাটুনি কমে গিয়েছিল। তাহলে সব মিলিয়ে ফলাফলটা কি দাঁড়ালো? এই একটা সংখ্যায় পুরো গল্পটা বলে দেয়। -95%। মানে, গম উৎপাদনে মানুষের খাটুনি প্রায় ৯৫% কমে গিয়েছিল। এক কথায়, পুরনো পদ্ধতিতে কাজ করার দিন প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই বিপ্লব তো শুধু জমিতে বা সংখ্যায় সীমাবদ্ধ ছিল না, তাই না? এর প্রভাব ছিল আরও অনেক গভীর।
মানুষের জীবন, সমাজ, অর্থনীতি সবকিছুই বদলে দিয়েছিল এটা। চলুন সেই সামাজিক বিপ্লবের দিকগুলো একটু দেখি। এই সময় একটা নতুন অর্থনৈতিক ধারণার জন্ম হল, যেটাকে বলা হয় পেটি কমোডিটি প্রোডাকশন। নামটা জটিল শোনালেও আসলে ব্যাপারটা খুব সহজ। এর মানে হল কৃষকরা তখন আর শুধু নিজেদের খাওয়ার জন্য চাষ করছিলেন না, তারা এখন ব্যবসায়ী হয়ে উঠছিলেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য গম বা ভুট্টার মতো নির্দিষ্ট ফসল উৎপাদন করতেন। আর এই টেকনোলজির কারণে খামারের ভেতরে কাজের ধরনও পাল্টে গেল। বিশেষ করে নারী পুরুষের কাজের ভাগটা আরও স্পষ্ট হয়ে উঠল। রিপার বা লাঙলের মতো বড় মেশিনগুলো পুরুষরা মাঠে চালাত, আর সেটাই ছিল খামারের প্রধান আয়। এর ফলে নারীদের কাজ, যেমন বাগান করা বা ঘরের কাজ, যদিও খুবই জরুরি ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে খামারের মূল অর্থনৈতিক স্রোত থেকে একটু আলাদা হয়ে গেল। এই ছবিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে কিভাবে কারখানার মতো দক্ষতা বাড়ানোর চিন্তাটা একদম ঘরের ভেতরেও ঢুকে পড়েছিল। মানে ঘরের কাজগুলোকেও আরও বেশি এফিশিয়েন্ট বা দক্ষ করার চেষ্টা করা হয়েছিল। এটা প্রমাণ করে যে এই পরিবর্তনটা কতটা গভীর আর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো সবশেষে এই বিপ্লবের আসল লিগাসি বা উত্তরাধিকারটা কী ছিল? এটা ছিল মানুষের পেশি শক্তি থেকে যন্ত্রের শক্তির দিকে একটা বিশাল লাফ, যার প্রভাব আজও আমরা বয়ে নিয়ে চলেছি। এর প্রভাব কিন্তু শুধু খামারের গণ্ডির মধ্যে আটকে থাকেনি। খামারে যখন কম লোকের দরকার হতে লাগল, তখন বহু মানুষ শহরে চলে আসতে বাধ্য হল। এর ফলে একদিকে যেমন শিল্প শহরগুলো ফুলে ফেপে উঠল, অন্যদিকে উৎপাদিত বাড়তি খাবার সেই শহরের বিশাল জনসংখ্যাকে বাঁচিয়ে রাখল। আর এভাবেই আজকের দিনের আধুনিক কৃষি ব্যবসার ভিত্তি তৈরি হল। 19 শতকের কৃষি বিপ্লব মানুষের পেশিকে যন্ত্র দিয়ে বদলে দিয়েছিল। আর আজ আমরা এমন এক প্রযুক্তির সামনে দাঁড়িয়ে, যা কিনা মানুষের মস্তিষ্ককে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি? যখন নতুন টেকনোলজি আমাদের চিন্তা করার কাজগুলো কেড়ে নেবে, তখন কি হবে? এই প্রশ্নটা কিন্তু আজ আমাদের সবার।